স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হবে 6 মে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছে। 26 ফেব্রুয়ারি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম। আর্টনাস সামিটে অংশ নিতে কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার দিবাগত রাত 1টার দিকে কাতারে পৌঁছান প্রধান উপদেষ্টা। দেশটির প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু ডক্টর ইউনুসকে স্বাগত জানান। সেখানে প্রধান উপদেষ্টাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। আর্টনাস সামিটে অংশ নিতে গতকাল 4 দিনের সফরে ঢাকা ছাড়েন ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ আবারও বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে এই বৈঠক হচ্ছে। সেখানে রয়েছেন সহকর্মী শিউলি শবনম। বৈঠকে বিএনপির কোন কোন নেতা রয়েছেন আর আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? সুমনা, আপনি জানেন রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশন সংলাপের আয়োজন করে আসছে এবং একের পর এক রাজনৈতিক দলের সাথে তারা বৈঠক করছেন। এবং আপনি এর মধ্যে জেনেছেন যে বিএনপি আজকে তৃতীয়বারের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে। সকাল ঠিক 11টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সাথে তাদের বৈঠক শুরু করে। পূর্ব নির্ধারিত এই বৈঠকে যথারীতি ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ উপস্থিত ছিলেন এবং তিনি সূচনা বক্তব্যের শুরুতে যেটা আমাদেরকে বলেছেন, আসলে তৃতীয় দফায় বিএনপির সাথে এই আলোচনা আজকের আলোচনার মধ্য দিয়ে তারা আসলে আশা করছেন এবং বিএনপির সাথে তাদের যেসব বিষয়ে ভিন্নতা ছিল, মতবিরোধ ছিল এবং অনৈক্য ছিল, মতানৈক্য ছিল, সেগুলো আসলে আজকের আলোচনার মধ্য দিয়ে তারা আসলে একমতে হতে পারবেন এবং সিদ্ধান্তে উপস্থিত হতে পারবেন এবং এর মধ্য দিয়ে একটা সুচিন্তিত মতামত তিনি আসবে বলে আশা করছেন। এবং আমি যদি একটু বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথা বলি, তিনি যেটা বলেছেন যে তাদের আগের যে আলোচনায় মতানৈক্য ছিল সেগুলো তারা দলীয় ফোরামের মধ্য দিয়ে আলোচনার মাধ্যমে তারা আজকে তাদের সর্বশেষ যে উপসংহার সিদ্ধান্ত সেটা তারা ঐকমত্য কমিশনের কাছে তুলে ধরবেন। এর মধ্যে তিনি যে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে কথা বলেছেন যে তারা বিএনপি আজকে বিচার বিভাগের বিষয়টা নিয়ে তারা সম্পূর্ণ ইন ডিটেইল আলোচনা করবেন আজকের বৈঠকে। এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বিএনপি বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে। তারা মনে করে যে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত হবে। তবে তিনি বিচার বিভাগের প্রতি যে আহ্বানটা জানিয়েছেন যাতে বিচার বিভাগের মাধ্যমে আইন বহির্ভূত এবং সংবিধান বহির্ভূত যাতে কোনো কিছু না ঘটে এবং বিচার বিভাগের হস্তক্ষেপে যাতে সংবিধানের উপর কোনো রকম প্রভাব না পড়ে সে বিষয়টা তিনি আসলে মনোযোগ দেওয়ার দাবি করেছেন এবং সে বিষয়টাতে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তো পুরো বৈঠক শেষ হলে আমরা হয়তো দিন শেষে আপনাদেরকে সর্বশেষ আপডেটটা জানাতে পারবো। সুমনা, জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম। ইলিশের মৌসুম এলেই সুন্দরবন ও বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় জলদস্যুদের দৌরাত্ম্য বেড়ে যায়। ট্রলার, জাল ও মাছ লুটের পাশাপাশি জিম্মি করা হয় জেলেদের। সম্প্রতি বিভিন্ন বাহিনীর কয়েক ডজন দস্যু আত্মসমর্পণ করলেও অনেকে এখনও সক্রিয় রয়েছে। 2016 সালের 31 মে সুন্দরবনের মাস্টার বাহিনীর 10 জলদস্যু 52টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও 5000 রাউন্ড গুলিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। গত 4 মাসে জলদস্যু মজনু আলম, শান্ত ও ইলিয়াস বাহিনীর আরও অর্ধশতাধিক পেশাদার জলদস্যু র্যাবের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেন।
পুলিশের এই এলিট ফোর্স জানায়, গত 7 বছরে উপকূলীয় এলাকায় 119 জলদস্যু ও বনদস্যুকে গ্রেপ্তার করা হয়। বিগত কয়েকদিন আগে একটা বিশাল ঝুঁকিপূর্ণ হয়েছিল, জলদস্যুরা বিশালভাবে আক্রমণ করছে। এখন বর্তমানে মোটামুটি শান্ত আছে কি। জাল ফালানি যেতে মানুষ গুম করে ফেলাইতে অনেকে ভয়তে ভোট নিয়ে যাইতো না সাগরে। এখন আর ওই বৃত্তিটা নাই আর কি, ভয়টা নাই মনের ভিতরে। এই অবস্থায় মৎস্য খাতে নতুন করে বিনিয়োগে এগিয়ে আসেন ব্যবসায়ীরা। তবে নৌবাহিনী ও কোস্টগার্ডের পর্যাপ্ত টহল না থাকায় একাধিক দস্যু বাহিনী দেশের উপকূলে প্রভাব বিস্তার করছে। ঘটছে মাছ ও ট্রলার লুট এবং অপহরণের ঘটনা। ঢাকায় যদি না থাকে তাহলে মাছটা আমদানি বেশি হবে এবং মূল্যও কম থাকবে। আর ঢাকায় থাকলে ভয়ে কেউ যাইবে না সাগরে। আমাদের সম্পদ নিয়ে যায়, এবার বোট সহ নিয়ে মাঝি আটকাইয়া এরা মুক্তি দাবি করে, টাকা চায়। তো এইভাবে হইলে তো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না। মৎস্য বিভাগ জানায়, নিয়মিত অভিযানের মাধ্যমে জলদস্যুদের নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। সাগরে কোস্টগার্ড এবং নৌবাহিনী টহল দেয়। এছাড়া অন্য যে বাহিনী র্যাব আছে নৌ পুলিশের সবাইকে আমরা এ বিষয়ে আমরা অবহিত করব, যাতে আমাদের মৎস্যজীবীরা সাগরে নিরাপদভাবে মাছ ধরে ফিরে আসতে পারে। র্যাব জানিয়েছে, গত 10 বছরে বরিশালের উপকূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 88 জলদস্যু নিহত হয়েছেন। দীপ্ত বার্তাকক্ষ। নারায়ণগঞ্জে অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে রাজুক। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, অভিযানের সবশেষ খবর আমাদের জানাবেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনগুলিতে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকাল থেকে তারা কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকায় এখন পর্যন্ত 4টি ভবনে তারা অভিযান পরিচালনা করেছেন এবং এই 4টি ভবনের কিন্তু তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। সেই সাথে একটি ভবনকে তারা এখন পর্যন্ত 2 লাখ টাকা জরিমানা করেছেন এবং সেই সাথে যে নির্মাণাধীন ভবনের বর্ধিত অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু বেকু দিয়ে তারা ঘুরিয়ে দিচ্ছেন এবং এই রাজুকের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন শিলাবর্ত কর্মকার, তার নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করছেন। এই অভিযানে রয়েছেন রাজুক উন্নয়ন কর্তৃপক্ষের যে অথরাইজ অফিসার আশিক আহমেদ সহ ইমারত আইন পরিদর্শকের, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সেই সাথে তাদের সাথে রয়েছেন আইন শৃঙ্খলা সদস্যরা। তারা এখন নারায়ণগঞ্জের যে ভুইগড় আশরাফিয়া মাদ্রাসা এলাকায় শান্তিধারা এলাকায় যে একটি ভবন রয়েছে, দোতলা নির্মাণাধীন ভবন, সেই ভবনের ইতিমধ্যেই এখন বিদ্যুৎ সংযোগ তারা বিচ্ছিন্ন করেছেন এবং ভবনের যে নকশা বহির্ভূত যে বর্ধিত অংশ রয়েছে সেটি কিন্তু বেকু দিয়ে ভাঙার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এখানে কিন্তু তারা সেই ধরনের সরঞ্জাম করছেন এবং সেই সাথে নকশা বহির্ভূত যে আইন রয়েছে, ইমারত আইন রয়েছে, সেই আইনের ধারা অনুযায়ী তাদের যে জরিমানা করা হবে সেই বিষয়টি তারা পর্যবেক্ষণ করে দেখছেন এবং এখন পর্যন্ত নারায়ণগঞ্জে আজ পর্যন্ত তৃতীয় দিনের মতো এই রাজুকের অভিযান অব্যাহত রয়েছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি গতকাল রূপগঞ্জের 8টি ভবনে তারা অভিযান চালিয়েছেন, বর্ধিত অংশ ভেঙে দিয়েছেন, জরিমানা করেছেন, সেই সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন এবং প্রথম দিন তারা কিন্তু নারায়ণগঞ্জের যে সদর ফতুল্লা থানায় 5-6টি ভবনে তারা অভিযান পরিচালনা করেছেন। এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা। মহাসড়কের উভয় পাশে 10 মিটারের মধ্যে বাণিজ্যিক স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না জামালপুরের ব্যবসায়ীরা। আইন অমান্য করে সড়কের 2 পাশে গড়ে উঠছে ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা, ফলে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। মহাসড়কের পাশের বিশাল সাইনবোর্ডে সড়ক বিভাগের এমন নির্দেশনা থাকলেও তা মানছেন না জামালপুরের ব্যবসায়ীরা। শহরের 5 রাস্তা, শেখের ভিটা রেল ক্রসিং, ফৌজদারি চত্বর, ব্রিজ মোড় সহ বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠেছে হাট বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন, কার পার্কিং সহ নানা স্থাপনা। এতে দিন দিন সংকুচিত হচ্ছে মহাসড়ক, ঘটছে দুর্ঘটনা। বিশ্ব রোডের পাশে আসলে 10 মিটারের মধ্যে কোনো স্থাপনা করার নিয়ম নাই, তারপরেও মানুষ যে যার মতো যেভাবে করতেছে এতে হইতেছে আর কি, ওই দুর্ঘটনার সম্মুখীন হইতেছে সবাই। সড়ক বিভাগের নিয়ম অনুযায়ী মহাসড়কের 10 মিটারের মধ্যে কলকারখানা সহ অন্যান্য স্থাপনা করা যাবে না। এই রোডের পাশে এখন আমাদের অনেকে স্থাপনা ভারে ভারে স্থাপনা করতেছে,
দেখা যায় যে মুড়ের পাশেই কেউ কেউ মেন রোডের জায়গা না ছাইরেই দোকান করতেছে, বারান্দা করতেছে। একই চিত্র শহরের বিনন্দের পার্ক, তিলপাল্লা, কম্পপুর মোড়, ব্রহ্মপুত্র সেতু সংলগ্ন বিভিন্ন এলাকার। গড়ে উঠেছে সিএনজি স্টেশন, কার পার্কিং, কারখানা, গ্যারেজ ও রেস্টুরেন্ট। পার্ক থাকলে বাচ্চারাও এদিক সেদিক আসা যাওয়া করে, তো সেক্ষেত্রে হয় কি যে একটা অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা বেড়ে যায়। ওনারা যেন এই 10 মিটারের মধ্যে মানে কোনো কিছু যেন না থাকে এই স্থাপনাগুলা সরাই ফেলার জন্য অনুরোধ করা হলো। আইন মেনে চলা ও জনসচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করছে সড়ক বিভাগ। করণীয় আমি মনে করি এটা আসলে সচেতন নাগরিক যারা আছে তাদেরকে এই বিষয়টা মেনে চলতে হবে। তার নিজস্ব জমি হোক, তাকে এই প্রাইভেট ল্যান্ড হলেও তাকে এতটুকু মহাসড়কের নিরাপত্তার স্বার্থে তার নিজে উদ্যোগী হয়ে এই জায়গাটা আসলে ছেড়ে দেওয়া উচিত। আর এক্ষেত্রে যেহেতু এটা আইন বিষয়ক একটি ব্যাপার, তো সেক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা যদি ইচ্ছা করে তাহলে তারাও যে কোনো সময় ব্যবস্থা নিতে পারে। আইনি ব্যবস্থার মাধ্যমে দ্রুত মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ। মস্তিষ্কের রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। আর মৃত্যুর আগে তিনি কোমায় চলে গিয়েছিলেন বলে মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে। মৃত্যু সনদে আরও উল্লেখ করা হয়, পোপ ফ্রান্সিস উচ্চ রক্তচাপ ও টাইপ 2 ডায়াবেটিসে ভুগছিলেন। 12 বছরের দায়িত্বে থাকাকালে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। পোপ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসে রোমের জেমেলি ইউনিভার্সিটি হাসপাতালে 38 দিন চিকিৎসাধীন ছিলেন। পোপ ফ্রান্সিস স্থানীয় সময় সোমবার সকাল 7:35 ভ্যাটিকানে তার বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিল 88 বছর। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তাদের দাবি, $200 কোটি বেশি ফেডারেল তহবিল জব্দ করে প্রতিষ্ঠানটির সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে ট্রাম্প প্রশাসন। এক বিবৃতিতে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারোবের জানান, বিশ্ববিদ্যালয়ের তহবিল জব্দের ক্ষমতা ট্রাম্প প্রশাসন তথা সরকারের নেই, এটি বেআইনি, তাই মামলা করা হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা মামলায় সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিচার, জ্বালানি বিভাগ ও সাধারণ পরিষেবা প্রশাসন। হার্ভার্ডের প্রেসিডেন্ট আরও জানান, সরকারের তহবিল জব্দের কারণে অনেক গবেষণা ঝুঁকির মধ্যে রয়েছে। কোপা দেল রের এবারের মৌসুমের ফাইনালের জন্য রেফারি চূড়ান্ত করা হয়েছে। 26 এপ্রিল সেভিয়ায় হতে যাওয়া এল ক্লাসিকো ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্প্যানিশ রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া। স্প্যানিশ ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। রেফারিং ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থবারের মতো কোনো এল ক্লাসিকো ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন বেনগোচেয়া। এর আগে তিনি 2017 সালে স্প্যানিশ সুপার কাপে প্রথমবার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার ম্যাচ পরিচালনা করেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।